থেকে আমি মৃন্ময় নাথ। আজকে ধর্মনগর পৌরসভার যে 25টি আসনে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। গত 25শে নভেম্বর সারা রাজ্যে পৌর নিগম, পৌরসভা এবং নগর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই সাথে ধর্মনগরের 25টি আসনে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই পৌরসভা আসনের 25টি আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা আজকে বিপুল ভোটে ওরা জয়লাভ করেছেন। আমরা অনেক প্রার্থীদের সাথে কথা বলেছি, তাদের অনেকেরই বলতে প্রত্যেকের মুখ থেকে একটাই কথা আমরা শুনেছি যে ধর্মনগরের যিনি জনপ্রিয় বিধায়ক রয়েছেন তথা রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন, ওনার হাত ধরেই তারা বেশিরভাগ যারা এবারে জয়ী হয়েছেন তারা রাজনীতিতে এসছেন এবং ওনার অনুপ্রেরণায় তারা আগামী দিনেও রাজনীতিতে এগিয়ে যাবেন। তো আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়কে। প্রথমে আপনাকে নিউজ বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার অল দ্য মিডিয়া অ্যান্ড ধর্মনগরের জনতা। প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে থাকবে যে বিজেপি সরকার আসার প্রায় 3.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। করোনা মহামারীর কারণে এই পৌরসভার নির্বাচন অনেকটাই পিছিয়ে গেছে। তো সেই 3.5 বছরে কিন্তু পৌরসভা আপনাদের দখলে ছিল না। আজকে আপনাদের দখলে সেই পৌরসভা আসলো। এবার আপনাদের আগামী দিনে যে অল্প সময় আছে, হয়তো আর 1 বছর আছে সামনেই বিধানসভা নির্বাচন, সেই নিরিখে আপনারা কি প্রস্তুতি নেবেন এই ধর্মনগর পৌরসভার ক্ষেত্রে? প্রথমে বলে রাখি, 18 সালে ভারতীয় জনতা পার্টি IPF ক্ষমতা আসার পর থেকেই CPM খুব কৌশলে চেয়েছিল ওরা সবাই রিজাইন করতে। আমরা ওনাদেরকে বললাম যে না, রিজাইন করবেন না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আপনাদেরকে দেখেই কাজ করব। তারপরে ওনারা আসতেন না অফিসে। সেই সময় যিনি এক্সিকিউটিভ অফিসার ছিলেন, অর্থাৎ SDM বাই ভার্চুয়াল পোস্ট ধর্মনগর সাব ডিভিশন SDM, ওনাকে আমি বললাম ওরা পৌরসভা কাজ করতে আসে না, অফিসে কাজকর্ম চলবে যাবে, আপনি মিটিং ডাকুন। 2.5-3 মাস পরে উনি মিটিং ডাকলেন সম্ভবত, সেখানে আমিও গেলাম। এই প্রথম আমাকে নিমন্ত্রণ করা হলো পৌরসভায়। তখন ডেভেলপমেন্টের স্কিমগুলো নিয়ে আলোচনা করে বললাম ডেভেলপমেন্ট স্টপ হয়ে থাকতে পারবে না, আমরা সমস্ত ডেভেলপমেন্ট স্কিম দেবো, প্রজেক্ট দেবো, যা প্রজেক্ট আছে গভর্নমেন্টের সেগুলোকে ইমপ্লিমেন্ট করতেই হবে অ্যাট এনি কস্ট। ফান্ড আছে যেহেতু। প্রথমে আমরা হাত দিলাম বাজারের যে CPM-এর যে একটা তৈরি করেছিল কাজা অফিস ফেন্সিডিয়াল মার্কেট, সেই বড় মার্কেটটাকে আমরা এটাকে মার্কেটে রূপ দিলাম। আর কিছুদিনের মধ্যে এটা উদ্বোধন হয়ে যাবে। এটা নিশ্চয়ই সকলে দেখেছে যে কী ছিল, আমরা বাজারটাকে কী সংস্কার করে দিয়েছি। তারপরে আমরা হাত দিলাম এখান থেকে সেন্ট্রাল রোড থেকে যে হকার ভাই বোনদেরকে শিফট করা, বিকল্প ব্যবস্থা করে, ওনাদেরকে কিন্তু জোরসে করে হাতে মেরে তুলে নিই, বিকল্প ব্যবস্থা করে ওনাদেরকে শিফট করা হলো টাউনে। এবার ইলেকট্রিক ডিপার্টমেন্টের যিনি মিনিস্টার মাননীয় জিষ্ণুবাবুকে কথা বললাম, উপমুখ্যমন্ত্রী মহোদয়, পাশাপাশি উনি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মহোদয়। ওই সময় টিঙ্কু রায় বাবু আসলেন, সকলে মিলে কথা বললাম যে পাওয়ার হাউসের যে ওয়ালটাকে আরও উত্তর দিকে সরিয়ে দিলে ইলেকট্রিক অফিসের কাজকর্ম হ্যাম্পার হবে না, নতুন বিল্ডিং হতে পারবে, পাশাপাশি রাস্তাটা বড় হয়ে যাবে। সেই সময় ডিপার্টমেন্টের বড় 1-2 উচ্চপদস্থ আধিকারিক এগুলো বিরোধিতা করেছিলেন। সেই কারণেই টিঙ্কু রায় বাবু সহ মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয় অর্থাৎ আমাদের জিষ্ণুবাবুকে এখানে এনে বোঝাতে পারলাম যে ওয়ালটা এখন সরে গিয়ে রাস্তাটা বিরাট বড় হয়ে গেছে। এখন এগুলোর কাজকর্ম শুরু হয়ে গেছে অলরেডি। ড্রেন হয়ে গেলে রাস্তাটা বিশাল প্রশস্ত হবে। তারপরে কিন্তু রাস্তাটা প্রশস্ত হয়ে গেলে এই এলাকার যত হকার ভাই বোনরা আছেন, বন্ধুরা আছেন, সবাইকে কিন্তু আমরা বিকল্প ব্যবস্থা করবো তেমন। সেই কারণে এই জায়গাটা খালি হয়ে যাবে, মানুষের চলাচলের সুবিধা হয়ে যাবে। পাশাপাশি অনেকগুলো আমরা স্ট্যাচু নির্মাণ করি আমরা সৌন্দর্যের জন্য। তার সাথে সাথে কালীবাড়ির দিকের যে উন্নয়ন, এটা একটা দ্রষ্টব্য স্থান হয়ে গিয়েছে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মানুষের, এবং ধর্মনগর সরকার আলোকিত করে। এর সাথে সাথে সমস্ত ড্রেনগুলোকে আমরা সংস্কার করিয়ে নাপ্যতা বাড়িয়ে দিয়েছি, এবং 2-3 মাস অন্তর ড্রেনগুলোকে আমরা টোটাল সংস্কার করিয়েছি। ছড়াগুলোকে নাপ্যতা বাড়িয়ে দিয়েছি, শুকনা ছড়া, কাকজান ছড়া, এদিকগুলো সব নাপ্যতা বাড়িয়ে দেওয়াতে লাস্ট 3 বছর 3.5 আমরা ফ্লাড হয়নি, কিছু সময় অতিবৃষ্টি হওয়া সত্ত্বেও। এই যে কাজগুলো আমরা করাতে পেরেছি,
এটা সিপিএম করাতে পারত। দে আর 100% করাপ্টেড। প্রায় প্রায় আমার মনে হয় 70 কোটি টাকার কাজ হয়েছে এই 3.5 বছরে পৌরসভা ইয়েতে। অনেকগুলো কিন্তু আমরা পাবলিক টয়লেট বানিয়ে দিতে পেরেছি। অনেকগুলো যেমন এই হিতসাধনী প্রপার্টি এখানে শেড নির্মাণ করা হচ্ছে, ইত্যাদি বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় কাজ করাতে পেরেছি। অনেকগুলো ডিপ টিউবওয়েল খনন করিয়ে অনেক জায়গায় কিন্তু আমরা পানীয় জলের ব্যবস্থা করে দিতে পেরেছি। এর পাশাপাশি রাস্তাঘাটগুলো সংস্কার করা হয়েছে। অনেকগুলো ড্রেন, কিছু কিছু ড্রেন আরসিসি হয়েছে, কিছু কিছু ড্রেন ইট দিয়ে তৈরি করা হয়েছে। রাস্তা পেভার ব্লকের হয়েছে, রাস্তা ঢালাই রাস্তা হয়েছে। টোটাল কাজগুলো আমাদের ভারতীয় জনতা পার্টির কয়েকজন কার্যকর্তা মিলে এই কাজগুলো করাতে সক্ষম হয়েছে। তাই আমি বলতে পারছি যে করিয়েছি, যেটা ওনাদের করা উচিত ছিল। তৎকালীন সময়ে পৌরসভা যারা দখলে ছিল ওরা কিছুই করাতে পারেনি। বিগত দিনে 18 সালের আগে আমাদের ধর্মনগরবাসীর একটা অভিযোগ সবসময় ছিল স্বাস্থ্য পরিষেবা নিয়ে। ধর্মনগরের ভালো স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনারা 2018 সালে নির্বাচনে জয়ী হয়ে আপনারা সরকার গঠন করলেন। এই 3.5 বছরে আপনার কি মনে হয় যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি করতে পেরেছেন ধর্মনগরে? অফকোর্স করতে পেরেছি। মানে প্রথমত স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী, তিনি আমাকে ভীষণ ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আমি বারবার ধর্মনগর ডেভেলপমেন্টের জন্য ওনার কাছে গিয়ে বিভিন্ন ইস্যুর উপর আবেদন জানাই, এগুলো স্যাংশন হয়। আপনারা মিডিয়ার ভাই বন্ধুর আগে খবর নিয়ে দেখবে যে সিপিএম যখন পাওয়ার থেকে চলে যায় 18 সালে কতজন ডাক্তার ছিল ধর্মনগরে, আজকে কতজন ডাক্তার। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যখন সিপিএম চলে যায় 18 সালে, সেই সময় ধর্মনগরের চিকিৎসকের সংখ্যা ছিল হার্ডলি 9, 10, 11 জন। আজকের দিনে 25, 26, 27, 28 জন ডাক্তার আছেন। বিভিন্ন সাবজেক্টের স্পেশালিস্ট আছেন। গাইনিক ডাক্তার আছেন 2 জন, মেডিসিনের এমডি আছেন 4 জন, চাইল্ড স্পেশালিস্ট আছেন, অর্থোপেডিক আছেন 2 জন, আই স্পেশালিস্ট আছেন, ডেন্টাল স্পেশালিস্ট আছেন, অ্যান্ড ইভেন স্কিন স্পেশালিস্ট আছে ধর্মনগরে, এবং সাইকিয়াট্রিস্ট আছে ধর্মনগরে, যারা মানে মনোবিদ, মানসিক রোগের চিকিৎসা করে। এছাড়া এমবিবিএস ডাক্তার আছেন প্রচুর। সেই কারণে এখন চিকিৎসক স্বল্পতা ধর্মনগরকে বলতে পারবো না। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে ইনফ্রাস্ট্রাকচারটা অনেক ডেভেলপ করা হয়েছে ভেতর দিকে। সেই কারণে ধর্মনগর হসপিটাল কিন্তু এখন রেফারেল হাসপাতাল না। অধিকাংশই গর্ভবতী রমণী ডেলিভারি ধর্মনগরে হচ্ছে, এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রজেক্ট দিয়ে দিয়েছে বিফোর ডেলিভারি, আফটার ডেলিভারি, উইদিন প্রেগনেন্সি পিরিয়ড। তারপরে আমাদের সরকার যেটা করলো, এবং নার্সের স্টাফ বেড়েছে, সাপোর্টিং স্টাফ বেড়েছে। আমাদের সরকার যেটা করলো সেটা হচ্ছে 4টে আইসিইউ আছে ধর্মনগরে, আজকাল কেন ইমাজিন, এবং 2টো বেড আছে, এটা কি বলে ভেন্টিলেশন আছে ধর্মনগরে। নরেন্দ্র মোদীজির ইচ্ছাতে, আগ্রহতে ভারতবর্ষের যে কোনো ডিস্ট্রিক্ট হাসপাতালে ডায়ালিসিস 100% ফ্রি বিপ্লবদেব সরকার করে দিয়েছেন। 42 রকম রক্ত পরীক্ষা সমস্ত মহকুমা হাসপাতালে ফ্রি। তারপরে যেটা হচ্ছে যে হাসপাতালের ভিতরে ইনসাইড টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি নিজেও মাঝে মাঝে ভিজিট করি, আমরা যাই, রোগী কল্যাণ সমিতিও যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে নার্সেস অ্যান্ড ডক্টরস, ওনাদের যে মেন্টালিটি, যে বিহেভিয়ার অনেক বেশি মডারেট হয়েছে। এখন ওনারা মানে ওনাদের কথাতেই রোগীরা ভালো হওয়ার একটা মানে বিফোর ট্রিটমেন্ট, বিফোর স্টার্টিং দ্য ট্রিটমেন্ট, ওনাদের ব্যবহারে, আচার ব্যবহারে, দ্য নার্সেস, দ্য ডক্টর সকলে মিলে ওনাদের আচার ব্যবহারে অনেক রোগী সুস্থ হয়ে যাওয়ার একটা প্রাথমিক রাস্তা পেয়ে যান। আগে ছিল পলিটিক্যালাইজড, শুধু পলিটিক্স আর পলিটিক্স। এখন পলিটিক্স না, এখন হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক। সেই হিসাবে ধর্মনগর হাসপাতাল অনেক ডেভেলপ করেছে। ডাক্তারই তো বললাম 25, 26, 27 জন ডাক্তার আছে এখন। আইসিইউ আছে, ভেন্টিলেশন আছে, অর্থোপেডিক ডাক্তার আছে 2 জন, স্কিনের ডাক্তার আছে, মেন্টাল ডাক্তার আছে। এগুলো তো উন্নয়ন একটা চাবিকাঠি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের এখানে এই মুহূর্তে অক্সিজেনের প্ল্যান্ট চালু হয়ে গিয়েছে। এটা নরেন্দ্র মোদীজির দান। এবং সবচেয়ে বড় কথা, যে প্রথমে বললাম, স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন যা চেয়েছে ওনার কাছে ধর্মনগর ডেভেলপমেন্টের জন্য, ইন অল সেক্টর, সব সেক্টরে উনি আমাদেরকে সহায়তা করেছেন, বিভিন্ন সময় এক্সট্রা ফান্ডিং দিয়েছেন।
পৌরসভা কথা একটা বলছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমাদের ধর্মনগরের জন্য স্যাংশন হয়েছে 160 কোটি, 160 crore এই টাকা ব্যয় হবে আগামী দিনে। এবং এই দুটো শহরে পেয়েছে, একটা ধর্মনগর, একটা বিলোনিয়া। বাদ বাকি শহরগুলো এর থেকে অনেক কম পেয়েছে। এখানেও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব বাবুর এখানে আমাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা, শ্রদ্ধার দৃষ্টি রেখেছেন ধর্মনগরবাসীর প্রতি। অনেকগুলো পয়েন্ট বলা যায়। তারপরে এবার পৌরসভার বাজেট অলমোস্ট 36 crore স্যাংশন ফর ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল। সর্বোপরি আমি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ডায়নামিক চিফ মিনিস্টার বলি, সাংবাদিক বন্ধুদেরকে আমি জিজ্ঞেস করি, ইতিপূর্বে 25 বছরের মধ্যে 20 বছর ছিলেন মানিকবাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, কয়বার তিনি ধর্মনগর এসেছেন, কয়বার রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে সফর করেছেন। আমার ধারণাতে, আমার হিসাবে আমাদের চিফ মিনিস্টার বিপ্লব বাবু ধর্মনগর সহ উত্তর ত্রিপুরায় অন্তত পক্ষে 25 থেকে 30 বার এসেছেন। সেটা কাঞ্চনপুর, সেটা ধর্মনগর, সেটা পানিসাগর, সেটা কদমতলা, সেটা কর্তিকদমতলা, সব কিছু মিলিয়ে উত্তর ত্রিপুরায় ধর্মনগর সহ 50 বারের মতো এসেছে, এর অধিক হবে। কৈলাসহরে বন্যায় ধর্মনগরকে ক্যাম্প করেছেন। সেই হিসাবে আমরা এই জন্য ওনাকে ডায়নামিক চিফ মিনিস্টার বলি, এবং এই ডেভেলপমেন্ট কাজগুলো ওনার তত্ত্বাবধানে আমাদের এখান থেকে প্রচেষ্টায় এই কাজগুলো আমরা বিগত দিনে করাতে পেরেছি। এখন তো পৌরসভা আমাদের দখলে এলো, জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো, এখন দায়িত্ব আরও অনেক বেড়ে গেল। আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি, আমি তো বললাম 100% প্রতিশ্রুতি, আমরা 200 রিকভারি দিয়ে কাজ করব। বিরোধীদের সবসময় একটা অভিযোগ রয়েছে যে 2018 সালে আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে আপনারা জয়লাভ করেছিলেন, যেমন চাকরি, তারপরে আপনার এই যে ভাতা, রেগা, মজুরি, এইসব তারা এখনও সেই অভিযোগগুলি তুলে ধরছেন জনসমক্ষে। তো সেই ব্যাপারে আপনি কী বলেন? এটা হচ্ছে বিরোধীরা যে বলে, আমরা কি কখনো বলেছি আজকে আমাদের সরকার শপথ নেবে, কালকেই ভাতা বেড়ে যাবে? আজকেই আমাদের সরকার শপথ নেবে, কালকেই রেগার মজুরি বেড়ে যাবে? আজকেই আমাদের সরকার শপথ নেবে, আগামীকালকের মধ্যে সব চাকরি দিয়ে দেওয়া যায়, বাস ফিনিশ। 2018 সালের 9ই মার্চ শপথ নিয়েছে আমাদের সরকার, 2018 সালের 15ই মার্চের মধ্যে সব দাবি দেওয়া ফিনিশ নাকি? সরকারকে মানুষ সুযোগ দেয় 5 বছর। এই 5 বছরের মধ্যে সিপিএমের 25 বছরের ভাতা ছিল 700, আমরা করেছি 1000, মানে 1.5 বছর 15 বছরের মধ্যে 300 টাকা ভাতা বেড়েছে। মুখ্যমন্ত্রী মতো যেখানে যতবার বক্তব্য রেখেছেন, আমাদের এমএলএদের সহ বলেছেন ভাতা 2000 টাকা করবেনই, এটা হবেই, এটা আমরা পরিচয় দিতে পারি। চাকরি এই পর্যন্ত কত দেওয়া হয়েছে, ত্রিপুরা রাজ্যের বর্তমান যিনি বিরোধী দলের নেতা, প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী মানিকবাবুর সামনে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় অনেকবার বলে দিয়েছেন 96,000 চাকরি দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে, এবং সেই চাকরিগুলো কিন্তু থ্রো ইন্টারভিউ, থ্রো ট্যালেন্ট, নট থ্রো বিজেপির মিছিল, নট থ্রো বিজেপির ডান্ডা, নট থ্রো বিজেপির ফ্ল্যাগ, নট বাই বিজেপির স্লোগান, সব অ্যাকর্ডিং টু মেরিট। টেটের চাকরি, টিএসআরের চাকরি, এগ্রিকালচারের চাকরি, ডক্টরের চাকরি, সমস্ত চাকরি কত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় গত সম্ভবত সেপ্টেম্বর মাসে বিধানসভায় একদম টো হিসাব দিয়ে বলে দিয়েছেন কত চাকরি দিয়েছি। পয়েন্ট নাম্বার 2, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কর্মসংস্থানের ব্যবস্থা করবে। চাকরি আর কর্মসংস্থান, কিন্তু কর্মসংস্থান এমনই ব্যবস্থা হচ্ছে যে একজন যে চাকরি চাইছিল আজকে সে কিন্তু এমপ্লয়ার হয়ে গিয়েছে, সে 7 জন 8 জন 10 জন লোককে এমপ্লয়মেন্ট দিতে পারছে। কর্মসংস্থান, সেটা কৃষির ক্ষেত্রে হোক, সেটা যেমন হাঁস চাষের ব্যাপারে হোক, সেটা মৎস্য চাষের ব্যাপারে হোক, সেটা বাগিচা চাষের ব্যাপারে হোক, বিভিন্ন ক্ষেত্রে এই যে ডেভেলপমেন্ট, এক একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করা, গ্রাজুয়েট কিংবা আন্ডার গ্রাজুয়েট, হায়ার সেকেন্ডারি লেভেলের সমস্ত ছেলেরা মেয়েরা এখন এমপ্লয়মেন্ট দিতে পারছে। আরেকটা জিনিস হচ্ছে স্বসহায়ক দল, যেটা সিপিএম যখন ক্ষমতা থেকে চলে যায় এ রাজ্যে, তখন 4.5 5.5 মতন ছিল স্বসহায়ক দল। 4.5 বছরে আজকের দিনে 26,000-এর বেশি স্বসহায়ক দল আছে। মিনিমাম যদি আমরা 10 জন করে ধরি তাহলে 2,60,000, কিন্তু কোনো কোনো স্বসহায়ক দল 15 কোটি করে আছেন, এবং তারা যে ব্যাংক থেকে লোন পাচ্ছেন, আগে সে লোন ছিল 12% ইন্টারেস্ট। আমাদের মুখ্যমন্ত্রী সেটা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেটাকে করে দিয়ে 7%। এটা এগুলো সিপিএম বুঝতেছে না। সিপিএম মনে করি কি, লাঠি ধরলো, ডান্ডা ধরলো, স্লোগান দিল,
তাদেরকে চাকরি দিয়ে দিলাম। 1000 চাকরি দেবে সিপিএম, আমরা দেখেছি আগে পুরো বিধানসভাকে ত্রিপুরা রাজ্যে 60,000 পিপুলকে লাফিয়ে দিল রাস্তায়। চাকরি কিন্তু টোটাল ত্রিপুরা দেওয়া হবে 1000, 1 লাখ 1.5 লাখ লোক নেমে গেল এবং সবাইকে বলছে তোমারটা হবে তোমারটা হবে, কাউকে বলো না। আলটিমেটলি দেখা গেল 1000 চাকরি দিয়েছে মাত্র। এইভাবে 10,023 সৃষ্টি করেছে। যারা 10,023 সৃষ্টি করে যারা এই বেকারগুলোকে পথে বসিয়েছে, তারাই এখন স্বরূপ ধরে আবার এই 10,330 কিছু কিছু শিক্ষক শিক্ষিকার সঙ্গে গিয়ে মিলে আন্দোলন করার প্রয়াস নিয়েছে, জনগণ বুঝে গিয়েছে। তাই রাস্তা যে তৈরি হচ্ছে রাইট ফ্রম কুকিতল টু কুর্তি কদমতলা হয়ে রাগনা ভাগ্যপুর আলগাপুর বড়ুয়াকান্দি হয়ে কৈলাসহরী খোয়াই যাচ্ছে 150 মিটার রাস্তা। এয়ার ফ্লাইট কতগুলো চালু হয়েছে, কতগুলো এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে, ওই মাতৃ সুরক্ষার জন্য কতগুলো স্কিম চালু হয়েছে। বললাম যে রাইট ফ্রম প্রেগনেন্সি টু ডেলিভারি, অনেকগুলো স্তরে অনেকগুলো ফিনান্সিয়াল ব্যাপার আছে, শিক্ষা বাঁচার ব্যাপার আছে। রেগার মজুরি মতো সম্ভবত ছিল সিপিএমের আমলে লাস্ট বোধ হয় 171 সামথিং প্লাস মাইনাস, এখন বোধ হয় 210-12 প্লাস মাইনাস। হ্যাঁ, বাড়ছে। এটা তো ঝপ করে 300 টাকা করা যাবে না, ঝপ করে এই চাকরি দিয়ে দিতে পারবো না। ভাতা ভাতা হবেই। তাছাড়া এই মাত্র শুরু হলো। আমরা যে পঞ্চায়েতগুলো দখল করেছি, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত দারুণ কাজ করছে। কম্পিটিশন, কে কত বেশি ভালো কাজ করতে পারে। গ্রামের পেপার ব্লকের রাস্তা, গ্রামের স্ট্রিট লাইট, গ্রামে বড় বড় শহরের মতন ওয়েলকাম টু আলগাপুর, ওয়েলকাম টু চন্দ্রপুর, ওয়েলকাম টু রাগনা। হ্যাঁ, টেলিফোন নাম্বার, ফায়ার ব্রিগেডের নাম্বার, রেল স্টেশনের নাম্বার, পুলিশ স্টেশনের নাম্বার, এখান থেকে জায়গাটা কতটুকু দূর, বড় বড় শহরের মতন লাগিয়ে দেওয়া হয়েছে। সিপিএম কল্পনাই করতে পারতো না, ধারণাই করতে পারতো না। বিভিন্ন নদীগুলো সংস্কার করে নাপতা করেছে। আমরা যে ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর, লাভ ধর্মনগর নাম দিয়েছি, ধর্মনগর সবুজায়ন হচ্ছে, মানুষ বুঝতে শিখেছে। আমরা বাইক যারা চালান সবাইকে এরপর তো বলবো, পুরসভার আগেই বলেছিলাম বাইকের স্ট্যান্ডিংটা ঠিক মতো হয় না, চালান সবাই ভালো, বাইক স্ট্যান্ড করে যথার্থ হয় না বলেই কিছু কিছু জায়গায় ট্রাফিক জ্যাম হয়ে যায়। টুকটুক ভাইদেরকে নিয়ে, বাইক ভাইদেরকে নিয়ে, ব্যবসায়ী সমাজকে নিয়ে আমরা বারবার আলোচনা করে মিটিং করে, কারণ আমি যদি একটা অসুবিধা তৈরি করি, সেই অসুবিধা ভোগ করেন আমজনতা। পাশাপাশি একটা টুকটুক ভাই, একজন বাইক চালক, একজন গাড়ি চালক যদি অসুবিধা সৃষ্টি করেন, আলটিমেটলি আরও টুকটুক চালক ব্যাঘাত হয়, আরও বাইক চালকের ব্যাঘাত হয়, আরও ব্যবসায়ী ব্যাঘাত হয়। সব দিক মিলিয়ে আমরা একটা টোটাল ধর্মনগর ডেভেলপমেন্ট করার চেষ্টা করবো। আর সিপিএমের এগুলো বস্তা পচা, তাই সিপিএম বস্তা পচা বলেই এডিসিতে ফিনিশ জামানত গেছে, সিপিএম বস্তা পচা বলেই এখানে হিসাবটা পাইনি। আমার মনে হয় অনেকগুলো ক্ষেত্রে সিপিএম বাবুরা জামানত যাবে। কালকেই সিপিএম বাবুরা, এখন তো তাদের মধ্যে মারাত্মক কনফ্লিক্ট, মানিক বাবু বলে আমায় দেখ, জিতেন বাবু বলে আমায় দেখ। আজকে মানিক বাবু স্টেটমেন্ট থাকলে কালকে জিতেন বাবু স্টেটমেন্ট, বোঝা যায় এটা মারাত্মক কনফ্রন্টেশন চলছে ওনাদের ভিতরে। বুঝলেন, সিপিএম গান কোনো প্রশ্ন বললাম নেই, বস্তা পচা সিস্টেম, বস্তা পচা পলিসি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে 2018 সালে আপনারা যখন নির্বাচনে লড়েছেন তখন আপনাদের প্রধান বিরোধী দল ছিল সিপিআইএম। এইবার আমরা দেখতে পেলাম যে কলকাতা থেকে ঝাঁকে ঝাঁকে তৃণমূলের কংগ্রেসের নেতারা ত্রিপুরায় এসে তারা তাদের ভিত শক্ত করার চেষ্টা করেছেন। আপনিও একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, তো আগামী 2023 নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি কোনো বড় বাধা হতে পারে আপনার কি মনে হয়? এখানে বলে রাখি, আমরা যখন তৃণমূলে ছিলাম, মমতা ব্যানার্জি দিদিমণি একটা রুটি বাংলা ভাগ করে খেলে একটা রুটি খাবে ত্রিপুরা, সে বিশ্বাসে আমরা ভীষণ আশান্বিত হয়েছিলাম। তারপর দেখলাম রুটির ছাড়ন জল পর্যন্ত পায়নি ওনার কাছ থেকে, পলিটিক্যাল ওয়াটার, পলিটিক্যাল মাইলেজ, পলিটিক্যাল স্কোপ, নাথিং। ত্রিপুরা যারা তৃণমূলে গেছেন ওনারা বুঝবেন, ওনার মাত্র রিয়েলাইজেশন শুরু হয়েছে হোয়াট ইজ হোয়াট। আসলে দিদির দল, আমরা যেটাকে বলি কলকাতায় পার্টি, হ্যাঁ, সেই কলকাতায় পার্টি দিদির দল মাত্র শুরু হয়েছে। ওনাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন নিয়ে, প্রার্থী বন্টন নিয়ে আমরা যেটা জানলাম, দিদির সামনেই নাকি এখন চিৎকার চেঁচামেচি, যেটা অসম্ভব ছিল হইচই লাগিয়ে দিয়েছে। একসময় দিদি নাকি রাগ করে বলেছিল মিটিং দিতে চলে যাবেন, আবার শান্ত হয়েছে। মাত্র শুরু হলো মুসুল পর্ব তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলা শুরু হয়েছে। এখানে কিছু করতে পারবে না, তার কারণ হচ্ছে কি, আজকাল মিডিয়া এত স্ট্রং, সেটা পেপার, নিউজ পেপার কিংবা ইলেকট্রনিক মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, এক্ষুনি পশ্চিমবাংলা কী ঘটনা ঘটলো সবাই জেনে যাচ্ছে, সত্য না মিথ্যা দুদিন পরে যাচাই হচ্ছে। সেম ত্রিপুরাতেও কী হচ্ছে, কিছু কিছু পেইড মিডিয়া,
কিছু কিছু পশ্চিমবাংলার পেইড মিডিয়া দে আর সার্ভিসিং ইন ফেভার অফ টিএমসি। আমরা এখানে বলি এটা কলকাতায় দল। আর দেখবেন এই কলকাতায় দলের কিন্তু আগামী 1 মাস ধ্যান থাকবে না, সম্ভবত 19শে ডিসেম্বর বাংলায় আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশন এগুলো ইলেকশন চলছে, কিচ্ছু হবে না। কারণ দিদির চাই ন্যাশনাল পার্টি হিসেবে টিকে থাকতে গেলে সম্ভবত 6% আর 7%। তাই দিদি খুব কৌশলী দেখেন কী করেছে, দেখেন দিদি ত্রিপুরাতে ঘাঁটি গেলেছে, চেষ্টা করছে, কারণ এখানে বাঙালি ভোটার। ওকে ফাইন, দিদি ওনার থেকে কয়েকশো কিলোমিটার দূরে বিহার যাচ্ছেন না কেন? ওখানে বাঙালি কম, বিহারি বেশি। দিদির থেকে দিদির উত্তরবঙ্গের সঙ্গে আসামের সীমান্ত তো লাগোয়া, গা লাগোয়া, কিংবা বিহারের সীমান্ত বাংলার সঙ্গে গা লাগোয়া। দিদি আসাম যাচ্ছেন না কেন? যেহেতু সেখানে বাঙালি মেজরিটি না। হঠাৎ দিদি গোয়া গেলেন কেন? দিদি কাকে নিয়ে পশ্চিমবাংলা কাকে নিয়ে দিদি শাসন ক্ষমতা দখল করেছেন, কাকে ফেভার করেন, কী করেন, পাবলিক জেনে গিয়েছে। দিদি এবার টার্গেট করেছে, দেখুন মেঘালয় খ্রিস্টান, গোয়া খ্রিস্টান। দিদি এবার সর্বদলীয় নেতা হতে চেষ্টা করছেন, অল ইন্ডিয়া মেসেজ যাবে যে দিদি হিন্দুরও নেতা, মুসলমানেরও নেতা, খ্রিস্টানেরও নেতা। তাই লুইজিনো ফেলোরিওকে তিনি এমপি বানিয়ে দিয়েছেন, হি ইজ এ খ্রিস্টান। এবং এখন আসামে মুকুল সাংমাকে কাকে ধরে সেখানে মেঘালয়ের বিরোধী দলের নেতা হয়েছে। এরকম তো একসময় বিরোধী দলের দল স্বীকৃতি দিয়েছে কংগ্রেস, এরা মণিপুরও ছিল একসময় বিরোধী দল। আসামে 3-4টা সিট পেয়েছিল একসময় তৃণমূল কংগ্রেস, আছে কোথায়? নেই। জাস্ট ওয়েট, দিদি চেষ্টা করছে 6-7% ভোট পেলে সর্বভারতীয় স্বীকৃতিটা যেন পায়। একটু ওয়েট করুন। উত্তরপ্রদেশেও নাকি তিনি খাপ খোলার চেষ্টা করেছেন অখিলেশ বাবুর সঙ্গে মিলে। একটু আমাকে রাজনীতি ধৈর্য ধরতে হয়, চট জলদি সিদ্ধান্ত নিয়ে লাভ নেই। যখন আমরা ভারতীয় জনতা পার্টি এডিসির রেজাল্টের চুলচেরাই বিশ্লেষণ করলো না, আমরা আউট অফ 11-10 পেয়েছি। কথা আউট অফ কত পেয়েছে? আইপিএফটি আমাদের জোর সঙ্গে ছিল, আমাদের সঙ্গে ওনার থাকা সত্ত্বেও আমরা ওনাদেরকে বর্জন করিনি। ওনারা সেই জায়গাতে করতে পারেননি, পিপুলসের অ্যাকসেপ্টেন্স পাননি। তাই বিজেপি পাহাড়ের শেষ। আউট অফ 11 বিজেপি হ্যাড গট 10 সিটস। তো কীভাবে বিজেপি শেষ? সিপিএমের জামানত গেল, এটা কিন্তু কারো হিসাব নাই। ওই যে বললাম না, যে একটা খুব বাংলায় একটা প্রবাদ আছে, হ্যাঁ, আমার স্বামী মারা গেছে, দুঃখ নেই, আমার স্বামী মারা গেছে, তাতে আমার আফসোস নেই, আমার সতীনের তো স্বামী মরল। হ্যাঁ, মানে বিজেপি সেকেন্ড পজিশন, আউট অফ 11-10, আর সিপিএমের অলমোস্ট জামানত, কিছু হয় নাই। আমার স্বামী মরছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সতীন তো বিধবা হইল। আজকে সারা রাজ্যব্যাপী আপনাদের তো জয় জয়কার সব দিকে, যেখানে পৌরসভা, নগর পঞ্চায়েত নির্বাচন হয়েছে আপনারা জয় পেয়েছেন। 23শে বিধানসভা নির্বাচন, সেই জয়ের ধারা কি অব্যাহত থাকবে? আপনার কি মনে হয়? আমি প্রথমে বলেছি জয় কিন্তু ওয়ান সাইডের না। ভারতবর্ষের এই জয়টা নরেন্দ্র মোদীজিকে দেখে এবার ডোর টু ডোরে এমন একজন কাছ থেকে আমরা খবর পেয়েছি, হি ওয়াজ সিপিএম কাউন্সিলর এবং হি ইজ এডুকেটেড। হ্যাঁ, তিনি বলছেন যে আমি সিপিএম কাউন্সিলর ছিলাম, কিন্তু নরেন্দ্র মোদীজির ডেভেলপমেন্ট দেখে আমি ভাই নরেন্দ্র মোদীজির ভক্ত। বিজেপি হয়েছেন কি হননি বলেননি, সেম ডেভেলপমেন্ট, থিঙ্কিং, পাওয়ার, সিচুয়েশান, ট্যালেন্ট সব আসছে কিন্তু নরেন্দ্র মোদীজি থেকে ধাবিত হয়ে, এবং সেটা এখানে এসে আবার বিজেপির সিস্টেমে সেটাকে আবার তৈরি করা হচ্ছে মাননীয় বিপ্লব বাবুর নেতৃত্বে। নরেন্দ্র মোদী যখন আসবেন বিধানসভা নির্বাচনে, অমিত শাহজি যখন আসবেন, জেপি নাড্ডাজি যখন আসবেন, এবং উত্তরপ্রদেশের নির্বাচন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা আশা করি যোগী আদিত্যনাথজি ভালো রেজাল্ট করবে উত্তরপ্রদেশে বিজেপি। তো ওনারা সবাই যখন আসবেন, বিপ্লববাবু যখন গ্রাম শহর পাড়া ঘুরে ওনার ভাষণে উদ্দীপ্ত করে মানুষকে, কোথায় চলে যাবে সিপিএম, কোথায় চলে যাবে কলকাতায় পার্টি, জাস্ট ওয়েট, একটু দেখুন কী হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এই মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। নমস্কার, থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বললাম ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরার বিধানসভা মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়ের সাথে। আজকের এই বিপুল জয়ের পরে
আমরা ওনার কাছ থেকে শুনলাম আগামী দিনে ধর্মনগর পৌরসভা নির্বাচনে আরও কী কী উন্নতি হতে চলেছে এবং 23-এর বিধানসভা নির্বাচনেও তাদের জয় অব্যাহত থাকবে। আজকে যেভাবে সারা ত্রিপুরা রাজ্যে তারা জয়ী হয়েছেন সেইভাবে বিধানসভা নির্বাচনেও আবার তাদের দল জয়ী হয়ে পুনরায় নতুন সরকার গঠন করবে।